নাগরিক ঐক্য 13 বছর পূর্ণ করেছে, 14 বছরে পদার্পণ করেছে। রাজনীতির ভাষা না হলেও সাহিত্যের ভাষায় সাবালকত্ব অর্জন অবশ্যই করেছে। এই ভাষাগুলো অবশ্য মান্না ভাই খুবই ব্যবহার করতে অভ্যস্ত, কিন্তু এই প্ল্যাটফর্ম হিসেবে এটার যাত্রা খুব সম্ভবত 2009 থেকে শুরু। প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন এই 4-5 বছর, না হলে এটা 18 বছর হয়ে যেতে পারতো আর মনে হয়। আন্দোলন সংগ্রাম এবং এদেশের রাজনীতির ইতিহাসে এই সংক্ষিপ্ত সময়ে নাগরিক ঐক্য যে ভূমিকা পালন করেছে তা অবশ্যই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। একটি স্বৈর শাসক এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে বুক চেতিয়ে দাঁড়িয়ে কথা বলতে হয় এবং সমাজের সবচাইতে গণ্যমান্য ব্যক্তিদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে সেই বক্তব্য দেয়াতে হয়, সেই ভাষা এবং সেই কৌশল মান্না ভাই আয়ত্ত করেছিলেন অনেক আগে। আমরা দেখেছি সেই সংগ্রামের ইতিহাসের সাথে আমি দেশে এবং বিদেশে থেকে অনেকভাবেই ওনার সাথে জড়িত ছিলাম। আপনারা জিজ্ঞেস করতে পারেন, আপনি তো দেশেই ছিলেন না, কিভাবে মান্না ভাইয়ের সাথে আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন? সেই কথা একদিন না হয় ওনাকেই জিজ্ঞেস করবেন। তীব্র গণ আন্দোলনের সময় এই 2024-এর আমি ডামি নির্বাচনের আগে এবং তারও আগে যে আন্দোলনের দফা নির্মাণের যে প্রচেষ্টা নেওয়া হয়েছিল তার সাথে নাগরিক মঞ্চের বিশেষ করে ভূমিকা ছিল। গণতন্ত্র মঞ্চ, আমি বাংলায় খুব দুর্বল, আগেই বলেছি। গণতন্ত্র মঞ্চের যে ভূমিকা ছিল তার সাথে আমরা জড়িত ছিলাম। তো সৌভাগ্যক্রমে 31 দফা প্রণয়নের যে কাজটা তার সাথে আমি যুক্ত ছিলাম দলের পক্ষে, আমি এবং আমার সিনিয়র নেতা জনাব নজরুল ইসলাম খান। আমাদের কাছে যেই একটা ড্রাফট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেওয়া ছিল তাতে সম্ভবত 35টা দফা ছিল। সেই 35টা দফার প্রত্যেকটাকে আমরা অ্যাকোমোডেট করেছি 31 দফার মধ্যে, দুটো বাদে। সেই দুটো ভিন্নভাবে গণতন্ত্র মঞ্চের এই দফাগুলোর মধ্যে ভিন্ন হয়েছে। তো সব জায়গায় তো আর গণতন্ত্র এবং ঐক্যমত্য হয় না। এখন যেমন জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে যা হচ্ছে আর কি, সব বিষয়ে তো ঐক্যমত্য হয় না, ওখানেও দুটোতে হয়নি। তবে 31 দফা প্রণয়ন হয়েছে এবং তারপরে আন্দোলনের জন্য যে 10 দফা প্রণীত হলো সেটার মধ্যেও আমরা যুক্ত ছিলাম। এগুলো আলাপ আলোচনার জন্য সবসময় আমাদের সিনিয়র পলিটিশিয়ান হিসেবে জনাব মাহমুদুর রহমান মান্না ভাইয়ের সাথে আমার কথা বলতে হতো। এখানে জনাব সাইফুল হক সাহেব আছেন, ওনার সাথে কথা বলতে হতো। তা আমরা এই সমন্বয়টা 10 দফাকে আমরা যখন এক দফায় নিয়ে আসতে পারলাম, সেই এক দফা প্রণয়নের মানে কষ্টটা ছিল সবচেয়ে বেশি। কারণ দফা তো লেখা যায়, কিন্তু কখন আমরা 10 থেকে একে আসতে পারবো সেই দীর্ঘ প্রক্রিয়া, আন্দোলন সংগ্রামের একটা সময় নির্ধারণ করা এবং সেই পর্যায়ে আসাটা অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। শেষ পর্যন্ত আমরা এক দফায় আসলাম এবং সেই এক দফার পরে দামি দামি নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হয়ে গেল। আমরা জানতাম কবে হবে সেটা আমরা জানতাম না, নির্ধারিত কবে হবে সেটা জানতাম না, কোন প্রক্রিয়ায় হবে সেটা জানতাম না, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না। ফ্যাসিবাদের পতন হবে তার বীজ বপন করা হয়ে গেছে। সেই ইতিহাসের সাথে নাগরিক ঐক্য জড়িত, সেই ইতিহাসের সাথে গণতন্ত্র মঞ্চ জড়িত। বললে সাইফুল হক ভাই খালি বলছে। যাই হোক, আমি আজকে এখানে কি বলবো, নাগরিক ঐক্যের জন্য শুভেচ্ছা বক্তব্য দিতে বলা হয়েছে। শুভেচ্ছা নয়, ইতিহাসই তো বলে দিলাম। নাগরিক ঐক্যের প্ল্যাটফর্ম থেকে নাগরিক ঐক্য পর্যন্ত যে ভূমিকা ছিল সেটা নিয়ে সারা জাতির মধ্যে একটা ঐক্য ছিল। যখনই সেটা রাজনৈতিক দল হিসেবে পরিণত হলো, প্রকাশিত হলো, তখন শুধু একটা দল হয়ে গেল।
এখন আমি বলবো, গণতন্ত্র মঞ্চ, নাগরিক ঐক্য, আপনারা যারা দলে এবং মঞ্চে পরিণত হয়েছেন, আপনারা এখন জাতীয়ভাবে সেই ভূমিকা পালন করবেন, যাতে জাতিকে আপনারা দিক নির্দেশনা দিতে পারেন। এটা হচ্ছে আমার শুভেচ্ছা এবং শুভকামনা। এখানে জনকল্যাণকামী, জনকল্যাণ রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সবার জন্য থাকা উচিত। কিন্তু যাত্রাটা যদি একটু অধিকাংশ রাজনৈতিক দলের সাথে মিলে যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। কারণ আপনারা চাইবেন কল্যাণমূলক রাষ্ট্র, আরেকজন চাইবেন অকল্যাণমূলক রাষ্ট্র, আরেকজন চাইবেন এগুলো যেন না হয়। আমরা সবাই মিলে বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তি, সেটা আদর্শ যাই হোক, সবার মধ্যে যেন একটা কমন আদর্শ থাকে। সবাই জনগণের মুক্তি চাই, সবাই জনগণের অর্থনৈতিক মুক্তি চাই, সবাই কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে চাই, সবাই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, সবাই বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক সামাজিক সুবিচার রাষ্ট্র চাই। এখানে যেন আমরা সবাই কার্যত এক হতে পারি, ভাষণের মধ্যে নয়। আমরা দাঁড়িয়ে আছি শহীদের একটা রক্তাক্ত পিচ্ছিল রাজপথের উপরে। তাদের প্রত্যাশা ছিল অনেক, সেই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যেন আমরা পূর্ণ করতে পারি। আপনারা এখানে সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু হতাশা কেউ ব্যক্ত করেন নাই, কারণ আমরা সবাই আশাবাদী মানুষ। আলাপ আলোচনা চলছে, তার চাইতে বেশি অবশ্য খানাপিনা চলছে, সময় অনেক লাগছে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা একটা জায়গায় ঐক্যতে আসতে পারবো। আমরা ঐক্যতে আসার জন্য আমাদের দলের পক্ষ থেকে কি কি বিবেচনা নিয়েছে জাতীয় স্বার্থে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। আমরা বলেছি 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেওয়া হলো। এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে। তার জন্য কি করতে হবে? 1 নম্বর, বিচার বিভাগের কমপ্লিট স্বাধীনতা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটা অবশ্য ক্রমান্বয়ে হয়ে যাচ্ছে। আমরা একদম ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যদি এনশিওর করতে পারি, সাংবিধানিকভাবে অবশ্যই এবং আইনিভাবে যদি এনশিওর করতে পারি, তাহলে সেটা গণতন্ত্রের রক্ষা কবচ হবে। পার্লামেন্টে এমন কোনো আইন পাশ করা যাবে না যে আইনটা এই জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ হবে না। যদি সেরকম কোনো আইন হয়, সেই জুডিশিয়ারিকে আমাদের নির্মাণ করতে হবে। আমরা বিচার বিভাগেরও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রস্তাব রেখেছি। শুধুমাত্র আর্টিকেল 96 এ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার মধ্য দিয়ে একজন বিচারককে শুধু অপসারণ করা যায়, কিন্তু অপসারণ শুধুমাত্র পিউনিটিভ মেজার্স হতে পারে না, একমাত্র শাস্তি হতে পারে না। জন্য যথাযথ আইন থাকতে হবে। অধস্তন আদালতের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটা সেক্রেটারিয়েট নির্মাণই যথেষ্ট নয়। সেই সেক্রেটারিয়েটের মধ্য দিয়ে অধস্তন আদালত সমূহের তাদের জবাবদিহিতা এবং বিভিন্ন মিসকন্ডাক্টের জন্য তাদেরকে ব্যবস্থা নিতে হবে, সেই বিধান থাকতে হবে। অবশ্য আছে বলে মনে করি, কিন্তু সেটা প্রয়োগ আমরা দেখতে চাই। অবশ্য এখনো পর্যন্ত সেটা পূর্ণাঙ্গ রূপ পায়নি। এটা আর্টিকেল 116 অনুসারে সম্ভবত একটি রিট এখনো পর্যন্ত পেন্ডিং আছে, সেটার অবজারভেশনের পরে বা রায়ের পরে হয়তো এটা হবে। আপনারা যারা সাংবাদিকতা পেশায় জড়িত আছেন, গণমাধ্যমের সাথে জড়িত আছেন, অনেক বেশি দায়িত্ব আপনাদের এই জাতি বিনির্মাণের জন্য। ভবিষ্যৎ শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্র কাঠামো দাঁড় করার জন্য আপনাদের হবে কলমের মধ্য দিয়ে। আজকাল অবশ্য কলম ছাড়াও এই ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে আরো বেশি ভালো হয়েছে। আপনারাও বিরত সংগ্রাম করে যাবেন। সেই জন্য আমাদের আহ্বান থাকবে, ফ্রিডম অফ প্রেসটাকে যেন আমরা একদম ইন্ডিপেন্ডেন্ট করতে পারি বা এনশিওর করতে পারি। আমাদের যা যা ব্যবস্থা নেওয়া দরকার রাজনৈতিক দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সব পক্ষ থেকে সহযোগিতা থাকবে। আর কি দরকার সেটা অবশ্য পূরণ হয়ে গেছে, বাইনাও হয়তো এখনো ইমপ্লিমেন্ট হওয়া বাকি আছে। সেটা হচ্ছে সব সময়ের জন্য আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে, সেটা ইনস্টেট হয়েছে। সেজন্যই আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, এবং তার মধ্য দিয়ে স্বচ্ছ নিরপেক্ষ এবং নির্বাচনের জন্য, স্বচ্ছ নিরপেক্ষ এবং কি বলে সুন্দর একটি নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে নির্বাচনী সংস্কার কমিশনের যে সমস্ত রিপোর্ট এসছে, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তার মধ্যে অবশ্য অনেক বিতর্ক আছে, কিন্তু কেয়ারটেকার সরকার ব্যবস্থার মধ্য দিয়ে
যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। এই কথাগুলো আমি এই জন্যই বলেছি, শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না। নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে, বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে, শাসন এবং লেজিসলেচারকে আইনসভাকে তার কাজ করতে দিতে হবে, এবং সেখানেই থাকবে একটা কমপ্লিট ব্যালেন্স অফ পাওয়ার। এবং সেটা আমরা আইনের ভাষায় যেটা বলি যে একটা সেপারেশন অফ পাওয়ার থিওরির যেটা মূল কথা, যে হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট শুড বি এস্টাবলিশড। তাহলে পরে কোনো অর্গান আর কোনো অর্গানের উপরে একটা অধিকার ওভার প্রয়োগ করতে পারে না, হস্তক্ষেপ করতে পারে না, একটা আর একটার ব্যালেন্সিং পাওয়ার হিসেবে পাহারাদার হিসেবে কাজ করে। সেই কথাগুলোই আমরা অবিরত বলে যাচ্ছি। এখন প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে, মানে জাতীয় ঐক্য কমিশনের, যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায়, সেটা নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল, সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না, দুর্বল করতে পারবো না। একজন সংসদীয় পদ্ধতিতে স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল, সেজন্য তো আমরা আইনসভাকে বিলুপ্ত করতে পারবো না, দুর্বল করতে পারবো না। আমাদেরকে চেষ্টা করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স এবং একটা হারমোনিয়াস কোঅপারেশন, একটা মধুর সম্পর্ক এবং পাহারাদার সৃষ্টি করা, সেফগার্ড সৃষ্টি করার জন্য সকল অর্গানগুলোকে সেভাবে শক্তিশালী করা, সকল গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানো, যাতে করে তারা নিজস্ব এখতিয়ারের মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে। তাহলে আর কোনোদিন এই দেশে স্বৈরাচারের উৎপত্তি হবে না। আমরা ক্রমান্বয়ে সেদিকে যাচ্ছি। আমরা 70 অনুচ্ছেদের মধ্যে সংস্কার এনেছি, সবাই ঐক্যমত্য হয়েছে। এখন একটা প্রস্তাব আরো দিয়েছি আমরা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষের সদস্যদের মধ্যে গোপন ব্যালটে স্বাধীনভাবে এমপিরা ভোট দেবে, সেটা আরেকটা বিপ্লব হবে। আর প্রধানমন্ত্রীর মেয়াদ আমরা 10 বছরে সীমাবদ্ধ করলাম, সেটা কি আমাদের একটা বড় ধরনের অর্জন নয়? আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে, সাংবিধানিকভাবে, তাহলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে না, সরকার পরিচালনা করা যাবে না। আর যদি যে যার জায়গায় নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে বাধ্য থাকে, সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করি, তাহলেই প্রকৃতপক্ষে রাষ্ট্রের সংস্কার হবে। আমরা সেই সংস্কার চাই, যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। আমরা সেই সংস্কার চাই, যেই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে। সেই সংস্কার আমরা চাই, যার মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে, এবং যার ফলশ্রুতিতে আমরা দেশ জাতির মধ্যে একটা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারবো। সেই রাষ্ট্র ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা আমরা কামনা করি।